গ্রুপ অফ কোম্পানির সমস্ত সদস্যবৃন্দকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কর্মের প্রতি যথেষ্ট পরিমাণে আপনারা অগ্রগতি হয়েছেন। মূলত যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা, যে আজকের দিনে দাঁড়িয়ে মোরাল গ্রুপ অফ কোম্পানি সম্বন্ধে অনেক মানুষই কিন্তু অবগত কিন্তু নয়। প্রথমেই বলে রাখি যে মোরাল গ্রুপ অফ কোম্পানির জন্ম 2007-এ 5 ডিসেম্বর। জন্ম কত সালে? না, 2007-এ 5 ডিসেম্বর। কোথায়? না, বেনারসে। এটার হেড অফিস কোথায়? না, লখনৌতে। সব থেকে মজার বিষয়, এই কোম্পানি যখন স্টার্টিং হয়েছিল, কর্পোরেট ইন্স্যুরেন্স এজেন্সি নিয়ে চালু করেছিল। ইন্স্যুরেন্সের পার্টটা নিয়ে চালু করতে করতে 2012 সালে এসে এ টোটালি কোঅপারেটিভের সার্টিফিকেট পায়। কোঅপারেটিভের সার্টিফিকেট পেয়েছে 2012-এ। তারপর একটি করে ডিভিশন ফলপ্রদ হতে থাকে। কিসের উপরে পেয়েছিল? না, কৃষি দপ্তরের উপরে পেয়েছিল। কিসের উপরে? না, কৃষি দপ্তরের উপরে কিন্তু এর সার্টিফিকেটটা পায়। এগ্রিকালচার ডিপার্টমেন্টের উপর দিয়ে এর সার্টিফিকেট হয় 2012 সালে। এই 2012 সালে যখন এ কোঅপারেটিভের আসে, তারপর একটি করে ডিভিশন, এগ্রিকালচার থেকে শুরু করে, ফার্মা থেকে শুরু করে, ভেটেরিনারি থেকে শুরু করে, রিয়েল এস্টেট ডিভিশন থেকে শুরু করে, ঠিক আছে, এই রকম করে আজকে 2024 সাল থেকে 25 সালে অলরেডি পদার্পণ করে গেছে মোরাল গ্রুপ। 18 বছর কমপ্লিট অলরেডি হয়ে গেছে, অ্যাকচুয়ালি যুবা হয়ে গেছে। এই যুবাতে দাঁড়িয়েও সে 48খানা ডিভিশনের উপর টোটাল কাজ করছে। আর নেটওয়ার্ক মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত টোটাল 19খানা ডিভিশন। 18খানা ডিভিশনের অলরেডি আগে থেকেই কাজ চলছিল। মাইক্রো ফাইন্যান্স থেকে শুরু করে এরকম করে 18খানা ডিভিশনের উপর টোটালি কাজ চলছিল। আরও একটা ডিপার্টমেন্ট বেড়ে হয়েছে, সেই ডিপার্টমেন্টটা হচ্ছে কারেন্সি ডিপার্টমেন্ট। এই কারেন্সি ডিপার্টমেন্ট এর সঙ্গে অ্যাড অলরেডি হয়ে গেছে। এই মোরাল গ্রুপ অফ কোম্পানি আজকের দিনে দাঁড়িয়ে সিস্টার কনসাল্ট হিসাবে 42খানা কোম্পানির অন্তর্ভুক্ত। 42খানা কোম্পানির অন্তর্ভুক্ত। যদি আমরা এটা সঠিক আছে কিনা যদি যাচাই করতে চাই, তাহলে আমাদের প্রথমে আরবিআইয়ের যে সাইটটা আছে www.sachit.rbi.org.in, এই সাইটটায় আমরা যখন খোলার পরে প্রথম অপশান দেখতে পাবেন আরবিআই স্যাচিট সিআরসিএস এর অ্যাক্ট, এরকম একটা দেখতে পাবেন। সেই আরবিআই যে স্যাচিট যে অপশানটা যেটা থাকছে, সেই আরবিআই স্যাচিট অপশানটাই আমি অলরেডি ক্লিক করব। ক্লিক করার পর তারপরে প্রথমে দেখবেন বিজ্ঞাপন দিচ্ছে যে আপনারা যেখানে সেখানে টাকা রাখবেন না। এখানে একটা জিনিস আমি আগে থেকেই বলে রাখি, মার্কেট থেকে দুটো ধরনের টাকা তোলা হয়। মার্কেট থেকে দুটো ধরনের টাকা তোলা হয়, দুটো সিস্টেমে, দুটো ধরনের মানে দুটো সিস্টেমে টাকা তোলা হয়। একটা রেগুলেটর সিস্টেম, একটা হচ্ছে আনরেগুলেটর সিস্টেম। কি বললাম? একটা রেগুলেটর সিস্টেম, একটা হচ্ছে আনরেগুলেটর সিস্টেম। আনরেগুলেটর সিস্টেম কাকে বলবো আর রেগুলেটর সিস্টেম আমি কাকে বলবো, সেটা আমাদেরকে জানতে হবে। রেগুলেটর সিস্টেম আমরা তাকেই বলবো কেন্দ্রীয় সরকারের দ্বারা গঠিত, জাস্টিস দ্বারা পরিচালিত যেসব সিকিউরিটি বোর্ডগুলো আছে, সেই সিকিউরিটি বোর্ডের আন্ডারে যেসব সংস্থা টাকা পয়সা লেনদেন করছে তাকে আমরা বলবো রেগুলেটর। তাহলে বুঝতে পারলেন রেগুলেটর আমরা কাকে বলবো? কেন্দ্রীয় সরকারের দ্বারা গঠিত যেসব সিকিউরিটি বোর্ড আছে যারা জাস্টিসের দ্বারা নিয়ন্ত্রিত, সেই সব সিকিউরিটি বোর্ডের আন্ডারে যেসব সংস্থা টাকা পয়সা লেনদেন করছে, সেই সব সংস্থাগুলোকে আমরা রেগুলেটর বলবো অলরেডি।
তাহলে আনরেগুলেটর আমরা কাকে বলবো? না, কেন্দ্রীয় সরকারে গঠিত যেসব সিকিউরিটি বোর্ড আছে সেই সব সিকিউরিটি বোর্ডের আন্ডারে যেসব সংস্থা টাকা পয়সা লেনদেন করছে না তাদেরকে আমরা বলবো আনরেগুলেটর সিস্টেম। রেগুলেটর সিস্টেমে কি হয় না, যদি কোনো রকম কিছু প্রবলেম হয় সেই ক্ষেত্রে ডাইরেক্ট সিকিউরিটি বোর্ড দেখে। কোনো ব্যাংকিং সেক্টরে কোনো কিছু প্রবলেম হয়ে গেল সেই ক্ষেত্রে আরবিআই ডাইরেক্ট দেখবে। ইন্স্যুরেন্সের কিছু প্রবলেম হয়ে গেল সেই ক্ষেত্রে আইআরডিএ দেখবে। কিন্তু আনরেগুলেটরের যেটা আসছে, আনরেগুলেটরকে কিন্তু দেখার কিন্তু কেউ নেই। ডিরেক্ট সেগুলো আরওসি যে কোম্পানিগুলো যেগুলো হয় সেগুলোকে বলা হয় আনরেগুলেটর। বোঝাতে পারছি? এই আনরেগুলেটর স্কিমে যারা কাজ করবেন, যারা কাজ করতে চাইছেন তাদের আমি বারংবার বলছি কথাটা, খুব সতর্কভাবে পদার্পণ করবেন এবং যারা যারা এখানে টাকা রাখছেন খুব সতর্কভাবে জানকারি নিয়েই টাকাটা রাখা ভালো আমার মনে হয়। যেসব এজেন্ট এখানে কাজ করছেন তাদের জন্য আমি সতর্কবার্তা দিচ্ছি যে কোনো রকম কোম্পানির কিছু প্রবলেম হয়ে গেলে আপনারা যে মার্কেট থেকে যে টাকা যে তুলছেন সেই ক্ষেত্রে আপনাদের কোম্পানির যত অ্যাসেট আছে সেইটা তো টোটালটাই তো নেওয়া হবে, নিয়ে গ্রাহকের টাকা পেমেন্ট করা হবে। যদি তাতেও যদি কম যদি পড়ে যদি যায় সেই ক্ষেত্রে যেসব এজেন্ট আছে তার নিজের এবং তার আত্মীয় স্বজনের জমি বাড়ি ক্রপ করা হতে পারে। সেই ক্ষেত্রে আনরেগুলেটর বডিতে কাজ করা খুবই রিস্কি। তাই জন্য আপনারা ভালোভাবে ভেবে চিন্তে দেখবেন যে আপনারা রেগুলেটর সিস্টেমে কাজ করতে চাইছেন না আনরেগুলেটর সিস্টেমে কাজ করতে চাইছেন। রেগুলেটর সিস্টেমে আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হবেন, আর আনরেগুলেটর সিস্টেমে যেমন তাড়াতাড়ি বড় হবেন তেমনি তাড়াতাড়ি পতনও হবে। এবারে এটাতে রিস্কও আছে, মানে রিস্ক মানে 100% রিস্ক আছে। সেই ক্ষেত্রে আমি একটি কথাই বলবো, তাতে কম ইনকাম হোক, মানুষকে সুষ্ঠুভাবে সুবিধা দিন এবং সার্ভিস দেওয়ার চেষ্টা করুন, কিন্তু রেগুলেটর স্কিমে আপনারা কাজ করুন। তাই এই রেগুলেটর বোর্ডে কারা কারা আছে সেইটা দেখার জন্য আবার আমি প্রথমেই ফিরে আসছি যে আপনাদের আরবিআইয়ের ঘরে যখন আমি সার্চ করতে বলেছিলাম, আরবিআই স্যাচিড অপশনে সার্চ করেছেন, প্রথমেই সব কিছু বিজ্ঞাপন দিচ্ছে, দেখতে পাবেন যে কোনো আনরেগুলেটর স্কিমে টাকা রাখবেন না কোনো কোম্পানির ঘরে। কোনো আনরেগুলেটর সিস্টেমে যেসব কোম্পানি কাজ করছে তাদের ঘরে কোনো টাকা রাখবেন না কোনো জায়গাতে, এইসব উপর দিয়ে বিজ্ঞাপনটা দিচ্ছে। এবং যদিও আপনার টাকা কোথাও ক্ষয়া গেছে, মানে কোথাও আপনি দিয়েছেন পাননি, তার জন্য আপনারা কিন্তু কমপ্লেন কিন্তু লঞ্চ করতে পারেন, তারও প্রসিডিওর ওখানে পরপর দেওয়া আছে। তারপর সব রুলস রেগুলেশনের একটা টোটাল একটা বডি দেওয়া আছে। তারপরে দেখতে হবে রেজিস্টার এন্টেন্স বলে একটা কথা আছে। কি বললাম না, রেজিস্টার এন্টেন্স বলে একটা কথা আছে, ওখানে লেখা আছে দেখবেন রেজিস্টার এন্টেন্স দ্য রেগুলেটর বোর্ড, ওখানে লেখা আছে নিচে। ওর মধ্যে টোটাল রেগুলেটর বোর্ডগুলো ওখানে লেখা আছে, 6টা রেগুলেটর বোর্ডের ওখানে নাম দিয়েছে, আপনারা কিন্তু দেখতে পাবেন। তার মধ্যে আরবিআইকে পাবেন, সেবিকে পাবেন, আইআরডিকে পাবেন, এনএইচবিকে পাবেন, পিএমআরডিএকে পাবেন, সব কিন্তু আলাদা আলাদা। আরবিআইয়ের কাজ যত ব্যাংকিং সেক্টর টোটালটাই আরবিআই দেখে। আইআরডি এর কাজ যত ইন্স্যুরেন্স বডি আছে টোটালটাকেই দেখে। আপনার সেবি যত আপনার মানে শেয়ার টাইপের যেসব কাজগুলো যেগুলো হয়, ঠিক আছে, সেইগুলোকে টোটালটাই কিন্তু সেবি কিন্তু নিজে দেখে, ঠিক আছে। তারপর আরও অন্যান্য জিনিসগুলোও কিন্তু সেবি কিন্তু দেখে। তাহলে আইআরডি এর কাজ গেল, সেবি গেল, এনএইচ হচ্ছে ন্যাশনাল হাউজিং ব্যাংক, যারা যারা বাড়ি বন্ধক রেখে ব্যাংক থেকে টাকা লোন ফোন নিচ্ছে বা কোনো জায়গা থেকে লোন, সেগুলো হচ্ছে এনএইচবির আন্ডারে পড়ে যাচ্ছে। আইআরডিএ হয়ে গেল, এনএইচবি হয়ে গেল, পিএমআরডিএ মানে প্রভিডেন্ট ফান্ড মানে বুঝতে পারছি প্রভিডেন্ট গ্র্যাচুইটি, যেগুলো প্রভিডেন্ট ফান্ডের, এর কোনো সিকিউরিটি বোর্ড ছিল না, সেই জন্য মানুষ প্রভিডেন্ট ফান্ডের টাকা পেতে তাদের ঘাম ছুটে যেত। কিন্তু এখন দেখবেন আপনার 7 দিন যাবে না প্রভিডেন্ট ফান্ডের টাকা এপাশ থেকে ওপাশ কিন্তু করে দেওয়া যাবে, মানে ওখান থেকে আপনার অ্যাকাউন্টে কিন্তু নিয়ে আসা যাবে প্রভিডেন্ট ফান্ডে। আর একটা আছে, তাহলে কটা বলে গেলাম, আরবিআই বলে গেলাম, আপনার সেবি বলে গেলাম, আইআরডিএ বলে গেলাম, এনএইচবিএ বলে গেলাম, পিএমআরডিএ বলে গেলাম, আর একটা কি আছে,
না সিআরসিএস? সিআরসিএস এর ফুল ফর্ম কি? না সিআরসিএস এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল রেজিস্টার কোঅপারেটিভ সোসাইটি। কি বললাম? সেন্ট্রাল রেজিস্টার কোঅপারেটিভ সোসাইটি। এবার আমি বলে রাখি যে কোঅপারেটিভ কত ধরনের হয়। কোঅপারেটিভ মূলত আপনার চোখের সামনে 4 রকমের আপনারা দেখতে পাবেন। একটা হচ্ছে গ্রামীণ কোঅপারেটিভ, 2 হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ, 3 হচ্ছে স্টেট কোঅপারেটিভ, 4 হচ্ছে সেন্ট্রাল কোঅপারেটিভ। তাহলে গ্রামের যে কোঅপারেটিভ সেটা গ্রামের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ডিস্ট্রিক্ট সেগুলো একাধিক গ্রাম, একাধিক থানা, একাধিক মহকুমাকে নিয়ে আপনার সৃষ্টি হবে কি না হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ। আর হচ্ছে স্টেটের কোঅপারেটিভ একাধিক ডিস্ট্রিক্টের দ্বারা গঠিত যেসব কোঅপারেটিভগুলো আছে সেগুলো সব স্টেট কোঅপারেটিভ যাবে। আর সেন্ট্রাল কোঅপারেটিভ কি না একাধিক স্টেট দ্বারা গঠিত যেসব বডিগুলো আছে, যেসব সংস্থাগুলো আছে সেগুলো হচ্ছে আপনার কি না সেন্ট্রাল কোঅপারেটিভ। এবার হচ্ছে এই যে 4টে যে কোঅপারেটিভের যে আমি স্টেপ বললাম, এই 4টে কোঅপারেটিভের স্টেপের মধ্যে 3টে কোঅপারেটিভের স্টেপ, যেমন গ্রামীণ কোঅপারেটিভ, ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ আর স্টেট কোঅপারেটিভ, এগুলো কিন্তু অলরেডি কিন্তু স্টেট গভর্নমেন্ট নিজে দেখে। অলরেডি কিন্তু স্টেট গভর্নমেন্ট কিন্তু নিজে দেখে। আর সেন্ট্রালের দ্বারা যারা রেজিস্ট্রিকৃত যেসব কোঅপারেটিভগুলো আছে সেগুলো সেন্ট্রালের যে হচ্ছে সিআরসিএস যে সিকিউরিটি বোর্ড আছে সেই সিকিউরিটি বোর্ড নিজে দেখে। তাহলে এই যে আজকের বন্ধন ক্রেডিট কোঅপারেটিভ, এইচডিএফসি ব্যাংকেরও ক্রেডিট কোঅপারেটিভ আছে, স্টেট ব্যাংকেরও ক্রেডিট কোঅপারেটিভ আছে, আপনি আইসিআইসি ব্যাংকেরও ক্রেডিট কোঅপারেটিভ, মানে প্রত্যেককেই আগে ক্রেডিট কোঅপারেটিভ হতে হবে, তারপরে সে ব্যাংকিং পর্যায়ে যেতে পারবে। প্রাথমিকভাবে সে কোম্পানি থাকবে, 5 বছরের রুল রেগুলেশন মেনটেন করে আইটি ফাইল জমা করলো, করার পর তার কোঅপারেটিভ সার্টিফিকেট পেলো। কোঅপারেটিভ সার্টিফিকেট চলন্ত মানে চলছে, এবং এদের একটা মেম্বারের একটা লিমিট আছে, সেই লিমিটটা যতক্ষণ না ক্রস করছে ততক্ষণ কিন্তু সে ব্যাংকিং পজিশনে যেতে পারবে না। এবং টাকা পয়সা লেনদেন কতটা ভালো হচ্ছে, কতটা তার পরিচিতি বাড়ছে, তার উপরে নির্ভর করবে সেই কোঅপারেটিভ ব্যাংকিং সেক্টরে যাবার। এই নয় যে কোঅপারেটিভ বন্ধ হয়ে যাবে, কোঅপারেটিভ বন্ধ হয়ে গেলে আপনারা টাকা পাবেন না, এই সব জিনিসগুলো একদম মাথায় নিয়ে আসবেন না। কারণ কোঅপারেটিভ সম্বন্ধে মানুষের ধারণা কিন্তু এখনো পর্যন্ত উল্টো টাইপ হয়ে আছে, কিন্তু তারা এখনো পর্যন্ত জানেন না। 2019-এর পর থেকে 2019-এর যে রুল রেগুলেশন এসেছে, 2019-এ 31শে জুলাই 31 জুলাই 2019-এর 31 জুলাই একটা জাস্টিস দ্বারা, সেন্ট্রাল গভর্নমেন্টের জাস্টিস দ্বারা একটি আনরেগুলেটেড একটা বিল পাস হয়। তার ঠিক পিছনের দিকে কিন্তু লেখা আছে যে মানুষ কোথায় কোথায় টাকা রাখলে সুরক্ষিত। তার মধ্যে সেই পজিশনে দেওয়া আছে বিভিন্ন রকম সিকিউরিটি বোর্ডগুলো দেওয়া আছে, সেই সিকিউরিটি বোর্ডের আন্ডারে কোন কোন সংস্থা আছে সেগুলো কিন্তু আছে অলরেডি। এবার মূলত যে বিষয়টা আমি বলতে চাইছিলাম, এই যে সিকিউরিটি বোর্ড, যে সিআরসিএস যে সিকিউরিটি বোর্ড, এই সিকিউরিটি বোর্ডের আন্ডারে মোরাল ক্রেডিট কোঅপারেটিভটা আছে কিনা সেটা কিন্তু আমাকে জানতে হবে, দেখতে হবে। সেই জন্য এই রেজিস্টার এন্ট্রান্সে গিয়ে সিআরসিএস এর উপর আপনি একটা ক্লিক করলেন। ক্লিক করার পর অলরেডি একটা দেখতে পেলেন একটা পিডিএফ আপনার ডাউনলোড হয়ে গেল। ঠিক, এবার সেকেন্ডে যখনই আপনারা দেখছেন তখনই আপনার যে ফর্মগুলোতে আপনি পলিসির জন্য সাইন আপ করেন বা কোনো মেম্বারের জন্য সাইন আপ করেন, ওখানে লেখা আছে MACS মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি। মাল্টি স্টেট মানে কি, মানে একাধিক স্টেটের দ্বারা গঠিত যেসব কোঅপারেটিভগুলো আছে, মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি MACS। তারপরে দেওয়া আছে 617 নাম্বার রেজিস্টার দেওয়া আছে। তাহলে 617 নাম্বার, তাহলে এই যে পিডিএফটা আমি যে ডাউনলোড হয়েছে, এই পিডিএফের 617 নাম্বারে আমি দেখব মোরাল ক্রেডিট কোঅপারেটিভ আছে কিনা। এবার যদি যায়, তার ঠিক পাশে একটা অপশান দিচ্ছে অপারেশন অফ দ্য এরিয়া, মানে কোথায় কোন কোন এরিয়াগুলোতে ও অপারেশন করতে পারবে, কোন কোন এরিয়াগুলোতে সেই অপারেশন সেই কোঅপারেটিভ করতে পারবে লেখা আছে। তার মধ্যে আপনি যদি মোরাল গ্রুপকে যদি ফলো করেন, এখানে দেখবেন টোটাল 10টা স্টেটের অলরেডি কিন্তু পারমিশন আছে। ঠিক আছে, এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে দেখবেন আপনি 10টা যে স্টেটের যে আছে, এবার তার মধ্যে দেখতে পাবেন আপনি ওয়েস্ট বেঙ্গলকেও কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন। ওখানে কিন্তু অলরেডি আপনি ওয়েস্ট বেঙ্গলকে দেখতে পাবেন। ঠিক,
এবার এই যে ওয়েস্ট বেঙ্গলটা যে দেখতে পাচ্ছেন, তার মানে আপনিও ওয়েস্ট বেঙ্গলে অন্তর্ভুক্ত, তাহলে আপনিও টাকা পয়সা লেনদেন করতে পারেন, এখানে কোনো কিছু প্রবলেম হবে না। কোঅপারেটিভের থেকে কোনো কিছু প্রবলেম হতে পারে না বা হবেও না আর, ঠিক আছে? কারণ কোঅপারেটিভের যতটা অ্যাসেট আছে তার ঠিক অর্ধেকাংশ কিন্তু মার্কেট থেকে কিন্তু তোলার কিন্তু সেই রকমই যুক্তিযৌথ পর্যায়ে রয়েছে। কিন্তু আজকের মোডাল ক্রেডিট কোঅপারেটিভ বা মোডাল গ্রুপ অফ কোম্পানি আজকের দিনে দাঁড়িয়ে প্রায় ১৬০০ একর বা ১৬,০০০ একরের উপরে মানে ওর নিজস্ব জমি আছে, ল্যান্ড ব্যাংক আছে, এবং ৩৬টা টাউনশিপ, টোটাল কটা টাউনশিপ না ৩৬টা টাউনশিপের উপর অলরেডি কাজ চলছে বা কাজ শুরু হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন প্রতিটা প্লটেই একটা করে মোডালের হসপিটাল হচ্ছে, এটাও আপনারা কিন্তু খোঁজখবর আপনারা পাবেন। অলরেডি আমাদের কলকাতায় যে মোডাল টাউন যে প্লটটা যেটা আছে তার ঠিক সম্মুখখানে একটি হসপিটাল তৈরি হবার জন্য ভূমি পূজা কমপ্লিট হবে মার্চ মাসের মধ্যে, এটাও কিন্তু আপনারা জেনে রাখুন। তার মধ্যে থাকছে মেদিনীপুরও থাকছে, তার মধ্যে মুর্শিদাবাদও থাকছে, ঠিক আছে? এই সব জায়গাগুলো মার্চের মধ্যেই কিন্তু ভূমি পূজা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমি সেই অবস্থাতে আমি দাঁড়িয়ে আমি বলি যে এই যে ল্যান্ড ব্যাংকিং কিন্তু এই মোডাল ক্রেডিট কোঅপারেটিভ কিন্তু করে। এই যে মানুষের কাছ থেকে যে টাকা পয়সা যে লেনদেন হচ্ছে, টাকা পয়সা তোলা হচ্ছে, সেই টাকা কোথায় খাটানো হচ্ছে যদি আমরা দেখি, যদি সুস্থ মস্তিষ্কে যদি ভাবি, তাহলে আমরা রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের উপরে যদি কোনো মানুষের নামে রেজিস্ট্রেশন এবং মিউটেশন থাকে এবং সে নিজে নিজে যদি জমি যদি ক্রয় ওখানে করে নিতে যদি পারে, তাহলে সেই ক্ষেত্রে এর থেকে বড় সিকিউরিটি কিন্তু কিছু হয় না। তাই মোডাল গ্রুপ অফ কোম্পানির এই মোডাল ক্রেডিট কোঅপারেটিভও অলরেডি সিআরসিএস সিকিউরিটি বোর্ডের আন্ডারে রয়েছে। ৬১৭ নম্বর রেজিস্টার LNM ২০১১ সাল এবং রেজিস্ট্রিকৃত হয় ২০১২ সালে, অ্যামেন্ডমেন্ট হয়েছিল ২০১৫ সালে। এই জিনিসগুলো কিন্তু আপনারা কিন্তু একটু যদি ঠিকঠাকভাবে যদি দেখেন, তাহলে এর কিন্তু আপনারা কিন্তু একটা নতুন জায়গা আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। এই মোডাল ক্রেডিট কোঅপারেটিভে যখন আপনারা সিআরসিএসে সার্চ করে আপনারা মোডাল ক্রেডিট কোঅপারেটিভে পেয়ে গেলেন, কোথায় কোথায় অপারেশন করতে হবে সেটাও পেয়ে গেলেন, কত সালের কোঅপারেটিভ সেটাও পেয়ে গেলেন, কি টাইপের কোঅপারেটিভ মানে ক্রেডিট কি ডিআরই কি টাইপের কোঅপারেটিভ, এটা ক্রেডিট কোঅপারেটিভ সেটাও এখানে লেখা থাকবে, এর হেড অফিস কোথায় সেটাও কিন্তু লেখা থাকবে। এবং যদি আপনার কোনো রকমভাবে যদি মনে হয় যে কোনো একটা জায়গাতে প্রবলেম হচ্ছে, যাদের এই সব সম্বন্ধে জ্ঞান আছে তাদের সঙ্গে কথা না বলে কোথাও ইনভেস্ট কিন্তু করতে যাবেন না হট করে। কারণ এখন যা অবস্থা হয়ে গেছে, যেখানে সেখানে মানুষ মিথ্যা কথা বলতে কিন্তু ২ মিনিটও ভাবছে না। তাই মিথ্যেকে প্রশ্রয় না দিয়ে সত্যটাকে যাচাই করবার চেষ্টা করুন। প্রতি ক্ষেত্রে আমি প্রতিনিয়ত আমি কিন্তু বলে যাব। তাহলে কোঅপারেটিভ সম্বন্ধে আপনার কিছুটা হলেও ধারণা পেয়ে গেছেন। এবার নেটে যদি আপনি গিয়ে আরও যদি সার্চ করেন যে মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি লিস্ট বলে আপনি সার্চ করলেন, সার্চ করার পর যদি ওখানে যদি থাকে, তাহলে আপনারা কিন্তু টোটালি কিন্তু দেখতে কিন্তু পেয়ে যাবেন, আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। এই মোডাল ক্রেডিট কোঅপারেটিভের এখন যা কাজ, সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং, এফডি, আরডি, এমআইএস আপনার শুরু করে মানে বিভিন্ন রকম ইয়ারলি পলিসি, পেনশন পলিসি, নারী শক্তি থেকে শুরু করে অমৃত জীবন থেকে শুরু করে মানে কিছু অফ নেই, সব রকমের কিন্তু এখানে কিন্তু আপনি কিন্তু ফেসিলিটি পাবেন এবং এখানে সব রকমভাবে কিন্তু আপনি কিন্তু কাজ করাতেও কিন্তু পারবেন এবং এজেন্টের মারফতে আপনারা কিন্তু অনেক কাজ কিন্তু উদ্ধারও করে ফেলতে পারবেন। এবার আসি মূলত এই কোঅপারেটিভে যারা টাকা রাখছেন তাদেরকে আমি একটি কথাই বলি, একটা কথা জানবেন, এই মোডাল ক্রেডিট কোঅপারেটিভ এখন পৃথিবীর তৃতীয় বৃহত্তম কোঅপারেটিভ হচ্ছে এই মোডাল ক্রেডিট কোঅপারেটিভ। তাই এই মোডাল ক্রেডিট কোঅপারেটিভকে কেউ হালকাভাবে নেওয়ার চেষ্টা করবেন না, কারণ মোডাল গ্রুপ অফ কোম্পানির সম্বন্ধে জানতে গেলে আপনার মিনিমাম 6 ইয়ার্স টাইম লেগে যাবে, মিনিমাম 6 ইয়ার্স আপনার টাইম লেগে যাবে মোরাল সম্বন্ধে জানতে, মোরাল সম্বন্ধে বুঝতে, টোটালি কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবার আসি এই কোঅপারেটিভে মানুষ তো ইনভেস্টমেন্ট তো কোঅপারেটিভে করবেই। এবার আসি আমি ল্যান্ডে
ল্যান্ডের কথা আমি যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে এই মাসে যে অফার চলছে, আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের কিন্তু ল্যান্ড কিন্তু ফ্রিতে গিফট করা হচ্ছে। তাই যারা যারা মনে করছেন যে আমি ল্যান্ড নেবো, তারা কিন্তু কেউ কিন্তু মিস করবেন না। আপনার একটা টাকাও লাগবে না, একটা টাকাও কিন্তু এখানে কেউ নেবেও না আপনার থেকে। তাহলে সেই ক্ষেত্রে সিস্টেমেটিকভাবে এসে তাহলে অলরেডি কিন্তু কাজটা আপনারা কিন্তু শুরু করতে পারে। এটা তো একটা বিষয় গেল। এবং ল্যান্ডের ক্ষেত্রে প্রতি মাসে 1% করে রয়্যালটি, এটা কিন্তু আপনারা কিন্তু 100 মাস ধরে কিন্তু পেয়ে যাবেন। এবং আরও একটা কথা আমি বলে রাখি, যে রিয়েল এস্টেটে 1% করে প্রতি মাসে যে ফিডব্যাক দিচ্ছে, এর কথাটাও আমি আপনাদের একটু ডিসকাস করি। আপনারা যদি পোস্ট অফিসে যদি 10 লাখ টাকা যদি রাখেন, বা ব্যাংকে যদি আপনারা 10 লাখ টাকা রাখেন, পোস্ট অফিসের ক্ষেত্রে 800 টাকা, 750 থেকে 800 টাকা আমি ধরে রাখলাম। আর আপনাদের লিডার হিসাবে আপনাদের এটা আমি বলি, যথারীতি আমি যদি খুব ভুল না করি, এই কোঅপারেটিভে মানে বিভিন্ন যে মানে আদার্স বিষয়গুলো যদি আমি খুব ভুল না করি, এই আদার্স বিষয়গুলোকে ভালোভাবে আপনারা যদি পর্যবেক্ষণ করেন, তাহলে কোঅপারেটিভের থেকে মানে ভালো জায়গা কিন্তু আপনারা কিন্তু কোথাও পাবেন না। কারণ প্রতি মাসে কিন্তু আপনাকে কিন্তু ফি অলরেডি কিন্তু আপনাদের কিন্তু দিয়ে যাচ্ছে, প্রতিটা মাসে কিন্তু কিছু না কিছু গিফট দিয়ে যাচ্ছে। এই মাসের ক্ষেত্রেও যারা যারা প্লট নিচ্ছেন, তাদের আপনাদের টাকা দিয়ে আপনারা প্লট নেবেন, সেই টাকাটাও আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে, ফেরত দিয়ে দেওয়া হচ্ছে পুরোটাই, তাকে পুরোটাই ফেরত দিয়ে দেওয়া হচ্ছে। এবং তার সঙ্গে এই পুরোটা ফি দেওয়ার পরেতেও তার সঙ্গে আপনাদের বলা হচ্ছে যে 1 মাসের মধ্যে আপনাদের নিজেদের নামে রেজিস্ট্রেশন এবং মিউটেশন কমপ্লিট করে ফেলুন। তাহলে রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের উপর, ঠিক আছে, যাদের রেজিস্ট্রি এবং মিউটেশন হয়ে যাবে, তাদের আর কোনো কিছু প্রবলেম নেই, ঠিক আছে। কারণ জমিনটা তার নামে, জমিন তো কেউ তুলে নিয়ে যেতে পারবে না। সেখান থেকে হয়তো 1 কোদাল মাটি হয়তো তুলে নিয়ে যেতে পারবে, কিন্তু জমিনটাকে তো তুলে নিয়ে যেতে পারবে না। কারণ মডেল ক্রেডিট কোঅপারেটিভ সবসময় প্লটের উপর ইনভেস্টমেন্টটা বেটার পজিশনে করায়। তার কারণ কেন না, প্লটের মতন এত সিকিউরিটি কিন্তু কোথাও নেই, কোনো জায়গাতেই নেই। মানে পুরোপুরিভাবেই সুরক্ষিত, তার সঙ্গে আবার কোঅপারেটিভ আছে, সে আরও বেশি সুরক্ষিত। সেই জন্য আমি বারংবার একটা কথা বলছি, প্লট যারা যারা নিতে চাইছেন, তারা এই মাসে যথারীতি আপনারা কিন্তু প্লট কিন্তু নিয়ে নিন। ফুল পেমেন্টের ক্ষেত্রে আপনাদের 7% ডিসকাউন্ট, এবং ফুল পেমেন্ট করলেন প্রতি মাসে 1% করে রয়্যালটি আপনারা পেয়ে যাবেন। এবং যারা ইএমআই সিস্টেমে যারা করতে চাইছেন, কিন্তু অলরেডি তারা 10% করে ওনার প্রতিটা প্রিমিয়ামে কিন্তু ছাড় পাবেন। এবং তার সঙ্গে কি বলছে না, তার সঙ্গে মানে 10% অলরেডি ধরে রাখুন অ্যাপ্রক্স, আমি যদি দেখি, তাহলে ওখানে অ্যাপ্রক্স 1% করে আপনাকে প্রতি মাসে দিয়ে যাচ্ছে, এবং 10% করে আপনার প্রতিটা ইএমআই সিস্টেমে যারা বুক করছেন, তারা প্রতিটা ইএমআইতে 10% করে ছাড় পাচ্ছে। কিন্তু তাদের টাকা কিন্তু সে ব্যাক আর কিন্তু হবে না। যারা যারা ব্যাক চাইছেন, তাদেরকে ফুল পেমেন্ট করে দিতে হবে। ফুল পেমেন্ট করে ওখান থেকে একটা অফিস থেকে একটা আপনাকে কপি দেবে, এবং রেজিস্ট্রেশনের ডেট 5-7 দিনের মধ্যে আপনাকে জানিয়ে দেবেন নেক্সট মাসে আপনার রেজিস্ট্রেশনের ডেট কবে আছে। এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে মিউটেশনও সঙ্গে সঙ্গে। কিন্তু এর জন্য আপনাদের কোথাও ছোটাছুটি করার দরকার নেই। আপনারা অফিসে আসবেন ধীরে সুস্থে, ওখানে লয়ার বসে আছে, ওখানে রেজিস্ট্রার বসে আছে, অলরেডি সব কিছু কমপ্লিট করে নিয়ে চলে যাবে। আপনাকে এদিক থেকে ওদিক কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। এটা তো গেল রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের উপরে। মূলত এবার আমাদের জোর দিতে হবে যে ফার্মা ডিপার্টমেন্টের উপরে। ফার্মার কিছু কিছু প্রোডাক্ট আছে, মানে এত দুর্দান্ত প্রোডাক্ট আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। বা ভেটেরিনারি ডিপার্টমেন্টের এত দুর্দান্ত প্রোডাক্ট, পার্সোনাল কেয়ারের এত দুর্দান্ত প্রোডাক্ট আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। কারণ যতক্ষণ না আপনারা ইউজ করবেন, ততক্ষণ কিন্তু আমি কিন্তু কোনো রকম কোনো কথা বলবো না। আমার বন্ধুবান্ধব যদি কেউ কোনো কিছু প্রবলেমে পড়েছেন, আমি মোরালের কোনো একটা মেডিসিন তাকে দেওয়ার চেষ্টা করি। যে কোনো মেডিসিন আমি দোকান থেকে কিনে দিই না, আমি মোরালের কোনো মেডিসিন, সেটা যদি আমার কাছে যদি থাকে আমি সেটাই দিই। আমি জানি কথাটা, অন্যান্য মেডিসিনের থেকে মোরালের এই মেডিসিন 100% সিউরিটি বেটার পজিশনে আপনার কাজ করে বেরিয়ে চলে যাবে। এটাকে তো গেল ফার্মা ডিপার্টমেন্টের উপরে। এবং আরও বিভিন্ন বিষয়ে আরও অন্যান্য ডিপার্টমেন্ট আছে,
তা বলতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই 24 মিনিট হয়ে গেছে। তাই আমি একটা কথাই আমি বলবো, কোঅপারেটিভ সম্বন্ধে একদমই কেউ আতঙ্কিত হবেন না। কারণ কোঅপারেটিভে আপনি যে টাকা জমা দিচ্ছেন সেটা কোঅপারেটিভের নিজস্ব ঘরে খাটছে, নিজস্ব ঘরেতেই তার প্রফিট তোলা হচ্ছে। কিন্তু ব্যাংকিং ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি হয়, সেটা গ্রাহকদের দ্বারা পরিচালিত, আর এটা হচ্ছে আপনার মেম্বার দ্বারা পরিচালিত। যেহেতু এটা মেম্বার দ্বারা পরিচালিত, সেহেতু কি বললাম, যেহেতু এটা মেম্বার দ্বারা পরিচালিত, সেই ক্ষেত্রে ডিসিশন এটা সব ভাব থেকেই কিন্তু এটা কিন্তু আসবে এর ডিসিশন, ঠিক। এবং আতঙ্কিত একদমই হবেন না ক্রেডিট কোঅপারেটিভ সম্বন্ধে। আপনারা হয়তো ভুল ধারণা এখনো পর্যন্ত পুষে আছেন। আইন রুল রেগুলেশন চেঞ্জ হয়ে গেছে, এখন আর আগের মতন কিন্তু নেই। সেই ক্ষেত্রে আমি একটি কথাই বলবো আপনাকে, যে হচ্ছে আপনারা যতটা সম্ভব মোরাল ক্রেডিট কোঅপারেটিভ সম্বন্ধে আপনারা আরও কিছু জানকারি নিন, এবং নিয়ে যতটা পরিমাণ চেষ্টা করবেন যে হচ্ছে এই মোরাল ক্রেডিট কোঅপারেটিভের নিজস্ব আত্মীয় স্বজনকে ইনক্লুড করিয়ে দেবার। কারণ আমাদের যে মেডিকেল যে ডিপার্টমেন্টটা যেটা আসছে কিছুদিনের মধ্যে, যার ভূমি পুজো মার্চের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, সেই যে হসপিটালগুলো আছে, এই হসপিটালগুলো টোটালগুলো কিন্তু 1200 সিটের হসপিটাল। একটা দুটো সিটের হসপিটাল আর 1200 সিটের হসপিটাল, এবং তার সঙ্গে হোটেলের সুব্যবস্থা আছে। 2-5 কিলোমিটারের মধ্যে থেকে আপনি হোটেল এবং মোরাল গ্রুপের আপনি হসপিটাল কিন্তু আপনারা কিন্তু যথারীতিভাবে পেয়ে কিন্তু যাবেন। তাহলে আমি একটি কথাই আপনাদেরকে বলবো, যে আপনারা চেষ্টা করুন নিজেদেরকে টাইম দেবার, চেষ্টা করুন কি না নিজেদেরকে টাইম দেবার। একটা এজেন্টকে বোঝাতে যাওয়ার আগে নিজেকে বোঝান, তারপর যাবেন ওনাকে বোঝাতে। তাহলে দেখতে পাবেন আপনারা অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছে। তো যাই হোক, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল। আরও একটা কথা আমি বলে রাখি, কালকের দেখা হবে ঠিক সন্ধে 7:30 থেকে 8টার মধ্যে। ধন্যবাদ।